আমার চকরিয়া ও পেকুয়ার জনগণ, আমার মা বোনেরা, ভাই বন্ধুগণ, মঞ্চ ভবিষ্যৎ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক আশা নিয়ে, ভরসা নিয়ে দীর্ঘ 17 বছর পর প্রায় আপনাদের সামনে হাজির হয়েছে চকরিয়ার এই ময়দানে। নির্বাচনের আগে, তার আগে আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আপনারা এখানে সমবেত হয়েছিলেন। আমি এসেছিলাম 2024-এর 28 আগস্ট। সেটা নির্বাচনী জনসভা ছিল না, সেটা ছিল আবেগ, উচ্ছ্বাস, কৃতজ্ঞতার বরণ করে নেওয়ার ঐতিহাসিক একটা সমাবেশ। কক্সবাজার থেকে চকরিয়া পেকুয়া পর্যন্ত লক্ষ লক্ষ লোকের লোকারণ্য। কিন্তু আজকে কর্তব্যের বোঝা অনেক বেশি, দায়িত্বের বোঝা অনেক বেশি। আগামী 12 তারিখের নির্বাচন এদেশের বহুল প্রতীক্ষিত নির্বাচন। দীর্ঘ আন্দোলন সংগ্রাম, ত্যাগ তিতিক্ষা, রক্তের সাগর পাড়ি দিয়ে আমরা এই অধিকার আদায় করেছি। এই অধিকার প্রয়োগের মধ্যে দিয়ে বাংলাদেশের ইতিহাসের পথ পরিবর্তন হবে, এদেশের জনগণের ভাগ্য নির্ধারণ হবে। সেই নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচন। আমরা বিএনপি জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, স্বাধীনতার পক্ষের দল, মুক্তিযুদ্ধের পক্ষের দল, স্বাধীনতার দূষকের দল, বীরত্বের সঙ্গে লড়াই সংগ্রাম করতে করতে এদেশে বারবার স্বাধীনতাকে রক্ষা করার দল, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার, পুনরুদ্ধার করার দল। এই আমাদের স্বাধীনতার ইতিহাস, গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে স্বাধীনতার জন্য যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে ব্যারাকে ফিরে গিয়েছিলেন। 1975 সালে স্বাধীনতা অর্জিত হয়ে এদেশের সিপাহী জনতা তার নেতৃত্বে এই দেশের স্বাধীনতাকে আবার রক্ষা করেছেন। পরাধীনতার কবল থেকে বাংলাদেশ রক্ষা পেল। 1980 সালে বিলুপ্ত গণতন্ত্রকে, বাকশালকে বিলুপ্ত করে এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করলেন। এদেশে প্রবর্তন করলেন আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করলেন। শুরু হল বাংলাদেশ উন্নয়নের যাত্রা, উৎপাদনের যাত্রা, উৎপাদনশীল রাজনীতি এবং শিক্ষানীতির যাত্রা। শিল্পায়ন শুরু হল, এদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরু হল, এদেশের শস্যে পরিপূর্ণ হল, বাংলাদেশ স্বনির্ভর হতে লাগলো। এদেশের কিছু সংখ্যক কুচক্রীদের কারণে শাহাদত বরণ করতে হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। আমি আজকে ইতিহাস বর্ণনা করতাম না। বাংলাদেশের মূল ভিত্তি স্বাধীনতার ইতিহাসে নিয়ে আছে, কারা শুরু হয়েছে, কারা বলছে যারা এদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনি, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, আমার মা বোনদেরকে পাক হানাদার বাহিনীর কাছে চলে দিয়েছে, তারা আজকে মুক্তিযুদ্ধের ইতিহাস বলে, বিকৃতির ইতিহাস বলে, স্বাধীনতার দূষণকে নিয়ে কথা বলে। একজন মুক্তিযোদ্ধাকে বানিয়ে তারা বলে তাদের একজন মুক্তিযোদ্ধা আছে। আমাদের দুর্ভাগ্য, এই জাতির দুর্ভাগ্য, এদেশের মুক্তিযোদ্ধাদের দুর্ভাগ্য। আমরা স্বাধীনতা বিরোধীদের মুখে মুক্তিযোদ্ধাদের বয়ান শুনছি, মুক্তিযুদ্ধের কাহিনী শুনছি।
আমার বক্তব্য দেওয়ার উচিত ছিল আমাদের উন্নয়নের ইতিহাস বলে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এদেশের উন্নয়ন শুরু হয়েছে। সেই উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি অব্যাহত রেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শহীদ জিয়ার পরে, শাহাদাত বরণের পরে এদেশের সামরিক স্বৈরাচারের উৎপাত হলে, উৎপত্তি হলে দীর্ঘ 9 বছর গণতান্ত্রিক সংগ্রাম করে আমার নেত্রী আপসহীন দেশনেত্রী খেতাব নিয়ে গণতন্ত্রের গর্বমুক্ত করলেন। 1991 সালের সরকারে এদেশে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালু হলো। 1996 সালে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু করলাম। এদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য। তিনি নারী শিক্ষার অগ্রগতির জন্য এদেশের মেয়েদের অবৈতনিক শিক্ষা এবং বৃত্তি প্রদান শুরু করলেন। নারীর অগ্রগতি হলো, নারীদের অগ্রগতি আছে লক্ষণীয়, তারা প্রতিষ্ঠিত হলো রাষ্ট্রের এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে। এইভাবে যদি আমরা বিএনপির ইতিহাস বর্ণনা করি, বিএনপির ইতিহাস স্বাধীনতার ইতিহাস, বিএনপির ইতিহাস গণতন্ত্র প্রবর্তনের ইতিহাস, বিএনপির ইতিহাস বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করার ইতিহাস, বিএনপির ইতিহাস এই দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন করার ইতিহাস। আর যারা আজকে আমাদের বিপক্ষে রাজনীতি করছেন, রাজনৈতিক ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, নির্বাচনে অংশগ্রহণ করছেন, স্বাগতম জানাই, এটাই গণতান্ত্রিক সংস্কৃতি। কিন্তু তাদের অতীত ইতিহাস কি বলে? যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করেনি, যাদের কোন উন্নয়নের ইতিহাস নাই, আপনারা এদেশের মানুষ জানে 1991 সালে যেভাবে হোক এদেশে আপনারা তাদের একজন সন্তানকে নির্বাচিত করেছিলেন। তাদের ইতিহাস হচ্ছে প্রশাসনের পিওনো ভেঙে তছনছ করে তাকে আহত করা, সন্ত্রাস সৃষ্টি করা। এখন যেগুলো নমুনা আমরা দেখছি, তাদের ইতিহাস হচ্ছে খ্রিস্টান পল্লীতে গিয়ে দোলাজাম আগুন দেখায়, সংখ্যালঘুদেরকে নির্যাতন করা খ্রিস্টান ভাই। এখানে যাদের বয়স 35-এর বেশি, যাদের বয়স 50-এর কাছাকাছি, তারা আপনারা সেই ইতিহাস জানেন। আর আমার জন্মই হয়েছে এই দেশের উন্নয়নের জন্য। সুশাসন প্রতিষ্ঠার জন্য আমার জন্ম হয়েছে, এই দেশের উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য। রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন এই দেশের গণতন্ত্রের উন্নয়নের জন্য, স্বাধীনতাকে রক্ষা করার জন্য, বাংলাদেশের উন্নয়নে ভরে দেওয়ার জন্য। দায়িত্ব অনেক বেশি। আমি বেঁচে থাকার কথা ছিল না, আমাকে গুম করা হয়েছিল হত্যা করার উদ্দেশ্যে। আপনারা মোনাজাত করেছেন রব্বুল আলামিন দরবারে, রব্বুল আলামিন আপনাদের দোয়া শুনেছেন, মোনাজাত শুনেছেন। তিনি আমাকে জীবিত রেখেছেন, নতুন জীবন দান করেছেন। আমার এই জীবন, এই প্রতিটা হায়াত এই দেশের মানুষের সেবা করার জন্য, এই দেশের গণতন্ত্রকে একটি শক্তিশালী ভিত্তি দেওয়ার জন্য, এই দেশের সাংবিধানিক সংস্কার করার জন্য। যে স্বপ্ন নিয়ে আমাদের সন্তানেরা রাজপথে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, জনগণের প্রত্যাশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা সেই বাংলাদেশ সৃজন করতে চাই, সেই গণতান্ত্রিক রাষ্ট্র সৃজন করতে চাই, যে রাষ্ট্রে ভোটাধিকারের জন্য, বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য আমাদের পুরো সন্তানকে আর জীবন দিতে হবে না। যদি সেরকম একটি সুশাসনের রাষ্ট্র চান, বৈষম্যহীন মানবিক মর্যাদার সামনের রাষ্ট্র চান, তাহলে আগামী 12 তারিখ
ধানের শেষে একটা ভোট দিতে হবে ইনশাআল্লাহ। আপনারা এখানে ভোট দিবেন বলে এসেছেন, আমরা তো জানি, কিন্তু আপনাদের পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী প্রত্যেকের কাছে ধানের শীষের পক্ষে আমার একজন প্রতিনিধি হয়ে, বিএনপির একজন প্রতিনিধি হয়ে আপনারা ভোট প্রার্থনা করবেন, দোয়া চাইবেন, আমার সালাম পৌঁছে দেবেন। এই হলো আছে এই হলো সংক্ষিপ্তভাবে আমার জাতীয় রাজনীতির এবং নির্বাচনের কথা। আমরা যে জন্য এখানে সমবেত হয়েছি, আমাদের নেতৃবৃন্দ, এলাকাবাসী আমার কাছে কোনো দাবি উত্থাপনই করে নাই। বিভিন্ন সময় যখন আমি বিভিন্ন এলাকা গণসংযোগ করতে গিয়েছি, পথসভা করেছি, তখন বিভিন্ন দাবি দেওয়ার নহর বয়ে গেছে সমস্ত এলাকায়। কারণ তারা জানে কাকে নিয়ে উন্নয়ন হবে, সেজন্য আলাদা করে আমাকে কোনো উন্নয়নের বিরুদ্ধে এখানে দেয় নাই। কিন্তু আমি কিছু কথা বলতে চাই, যা আপনারা সবাইকে জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ আগামী 12 তারিখ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে। সারা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। 13 তারিখ থেকে এই দেশের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ, সুশাসন প্রতিষ্ঠা হবে। যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে ছিলেন, তারা দুর্বল সরকার, কিছু কিছু কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল, তারা চেষ্টা করেছে। যারা অন্যায় আচরণ করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা সমস্ত প্রপাগান্ডা সব আমাদের উপর দিয়েছে। আমি শুধু এই হুঁশিয়ার বাণী উচ্চারণ করতে চাই, যারা বিগত 1-1.5 বছরে আমাদের দলের বেলায়ও নেতা কর্মীদের পরিচয়ে জনগণের উপরে যদি কোন রকমের অন্যায় আচরণ করে থাকেন, 13 তারিখ থেকে তাদের বিচার শুরু হবে ইনশাআল্লাহ। আছে আপনারা দয়া করে স্লোগান দিবেন না, সময় খুব কম। আপনারা কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 6 উন্নতি অংশে চান, ইনশাআল্লাহ 13 তারিখ থেকে পরিকল্পনা শুরু হবে। আপনারা চান মহেশখালী বাতারবাড়ি সমুদ্র বন্দর থেকে এই আমাদের যে চকরিয়া পতরখালী পর্যন্ত সড়ক আছে, মহেশখালী পর্যন্ত, সেটা 4 লেন উন্নীত হবে ইনশাআল্লাহ। আপনারা চান চকরিয়ার বাইরে থেকে 2টা ফ্লাইওভার করে একটা কক্সবাজারের দিকে আর একটা চিংড়িয়া ব্রিজের দিকে সম্প্রসারিত হবে ইনশাআল্লাহ। ইংরেজবাদী এড়ামায় মরুতুয়া নাই, সরকার নাই, ক্ষমতা নাই, বুড়া বন্ধু আসবে না। ইদনুরি থেকে পেকুয়া, মাছখালী, পটিয়া, আনোয়ারা পর্যন্ত, চাঁদের পর্যন্ত, কর্ণফুলি ব্রিজ পর্যন্ত 4 লেন উন্নীত হোক, সেটা চান। নইলে বলবে করবে না হয়, কারণ ওই সড়কটি মাতারবাড়ি সমুদ্র বন্দর থেকে সংক্ষিপ্ততম সময়ে চট্টগ্রাম পৌঁছা যায়। বন্দর থেকে বন্দর, সেই বন্দরের পরিকল্পনা আমার বাসায় বসে হয়েছিল। সরকার 14 কোটি টাকা ব্যয়ে 2001 সালের বিএনপি সরকার সমীক্ষা পরিচালনা করে, জরিপ কার্য শেষ করে, স্থান নির্ধারণ করে, তারপরে আমরা বিদায় নিলাম। তখন থেকে মহেশখালী সেতু নির্মাণ সমাপ্ত করে পেকুয়ার উপর দিয়ে সেই বাঁশখালী আমরা পটিয়া সড়কটা করেছি। আজকে বন্দরের জিনিসপত্র যেতে পারে। লম্বা কথা বললেই বলে তারাই জানে না। অনেক মনীতি
5 বছরের বিল বানাইতে রাস্তায় ক্যামেরা দিতে ইয়া ক্যামেরা লোকিটা মেলা যেই তার আগামী 50 বছর পরে চিন্তা করিব এই আল্লাহর রহমত আয় চিন্তা করি আরো 50 বছর আগে যাই হোক রাস্তা আর তো বাকি নেওয়া যায় এক সপ্তাহ বছরের বন্ধ পর্যন্ত ইও আর ওই কথা আর নাম বলবিল মাঝদি সমুদ্র মাঝদি কথা রাস্তা করে যাওয়ার তো খরচ হইল না বাইরেশ্বর একসাথে মতো মানুষজন আরে গাড়ি দিয়ে কথা আর রাস্তাও মরি ইয়া কি বাসি আছে পূর্ব জগতে খেলা এরকম বুঝে না এই আঞ্চলিক মহাসড়ক আজ এতে রুট ডিপার্টমেন্টের দায়িত্বে আছিলাম ইয়ার আগে এত সব রুট ডিপার্টমেন্টের রাস্তা আছে এখন ইয়ার বেশিরভাগ গাড়িতে বলে চলে যেতে আজ পর্যন্ত ইটা বুঝতে পারে রুট ডিপার্টমেন্ট আমরা দেওয়া দিই ফলে যে লিখে দিয়ে আপনার প্রতি ইবাই আমার ওখান থেকে ইনশাআল্লাহ ডাইরেক্ট বান্দরবানতে এরকম মহাসড়ক করি আই এডিসি লিখবেন দি আমরা যে বলে বলা নয় বাংলাদেশ জামাত ইসলাম ভাই বন্ধু ওরা কি হবে মহাসড়ক নাকি চেক করতে যাইবে ইবা যদি সবাই নয় বন্দরবান জেলার সবথেকে সংক্ষিপ্ততর সড়ক 24 কিলোমিটার দূরত্ব কম ইবা বদরখালি ওই ইনমনে এর পেপার উঠতে ভাষার উঠতে যাইয়ে ইবা সাইলে গেলে 200 রাস্তা আমাদের কিছু ইবা কাপ তো খরচ আও করতে না এ হয় আর বাকি আছে এই সমস্ত আঞ্চলিক মহাসড়ক করতে তো ওমে কো মহাসড়ক কই বাধা দিলে সাইলে নতুন কো মহাসড়ক সোনো হাটো জিডি রাস্তা কতকার রাস্তা ব্রিজ মাতামুরি রাস্তা তারপর আমাদের ব্রিজ এই তো বেকি নেই কুইনাকের ভিতরে আছে কাকে করে হতো মাথার উপরে ঢুকে ঢুকে ব্রিজ দেওয়া করিব সিও কাটকে আমাদের ঢুকে দেওয়া করিব কিলসা তো গেলে তুমি লোক গাড়ি দিও দে আর ঢুকে আর তো ব্রিজ দেওয়া করিব ব্রিজ में को मंजूर से तुम ब्रिज होते हो बाजी আর তো দেশারা কো ব্রিজ দেয় না ऐसे सब वो मिशन के बोधानी পর্যন্ত কোরআনে তে রাজানি পর্যন্ত যে তুম ব্রিজ হতি বঙ্গনিয়া তো সাথী লাগো ওটা বঙ্গনিয়া ইউলে কথা কইলে বাবা যাইও মাতার বাড়ি সমুদ্র বন্দরের কথা শেষ করি মাতার বাড়ি সমুদ্র বন্দরকে বদরখালীতে আর তো বিজয়ের জায়গা 13,000 কোটি টাকা দিয়ে ভাই ছেলে পর্যন্ত রাস্তা করানো হইতে হবে না পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল রাস্তা বেশি দেওয়া নজর কিন্তু এবার যদি এই সকরিয়া বাইপাস করি ফুকুতে করি মাতামর দি আর পর অক্সাইড সেতু দি উনি বাইপাস এর সব কেমন হইব ইয়ার সুধান হইব অপর উন্নয়ন হইব চাই না ইয়ার ইতারাই চিন্তা বিচরা কি হইব ইনশাআল্লাহ এখন এত পর্যন্ত আরেকটা কেনেই বাকি আনব হ্যাঁ ওয়া সকরিয়া যারা কত মন আসলে পৃথিবীর মধ্যে দেখেন বিখ্যাত না যারাই কথা হোক যেমন নাম দিয়ে ভ্রমণ করতে গেলে তবে মাতামর দেখার উপজেলা পর্যন্ত ঘোষণা আগে দিলাম আর মাতামর মন আছে না নাই বাবা মাতামর উপজেলা চানে এখন লইতে দেয় কেমিক্যাল সূর্য দিয়ে যাগুলো হোক বেশি খারাপ এগুলো এটা কথায় সূর্য দিয়ে যা কেন না জানি তবু উপজেলা করে দিতে উপজেলা হচ্ছে ইনশাআল্লাহ গতবার তো উপজেলা প্রায় ঘুরি ফেলা এলাম আকার ঘুরি ফেলানোর কারণে আকার ঘুরতে ঘুরতে বেরিয়ে তবে তদন্ত কেন্দ্র পুলিশ আমরা বেকিং ঘুরিয়ে ফেলেন তা ঘুরিয়ে রাখছিলাম মনে হতো বলো এটা তো উপজেলা করে দিন মানে এবারে বাংলা দিলে এখন উপজেলা আলাদা হইলে ইয়ার দিয়েও রূপ কমিব
এরিয়ার মানুষের সেবা বেশি করে থাকব। হ্যাঁ মনে হয় বইয়া বইয়া বই বইয়া এখন এখন আর কিছু কথা বই ঋণ নকইলে ওরা যাইয়ে অবশ্য মারামারা দিয়ে হইয়ে হইতে পারে। আর দেশের আর কি বুঝুম, এদেশের জনগণের আর কি বুঝুম, এদেশের সমৃদ্ধিলা কি বুঝুম, আর নেতাই কি হই, আর নির্বাচনী ইশতেহারের মধ্যে কি হই। আজিও যদি ইশতেহারের লম্বা চড়া কথা সংক্ষিপ্ত ভাবে না হই তাহলে হওয়া যাবে বলবা আর নেতাই হতে দীর্ঘ 17-18 বছর নির্বাচন পরবর্তী আমি একটা স্বপ্ন নিয়েছি। আমাদের একটি পরিকল্পনা আছে এই দেশের মানুষের জন্য, এই দেশের জন্য। কি সেই পরিকল্পনা? সেই পরিকল্পনা হচ্ছে যে পরিকল্পনা আমরা 31 দফার মধ্যে ঘোষণা দিয়েছিলাম, তার সাথে তাল মিলিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের পরিকল্পনা। বাংলাদেশের সমস্ত রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কার করা হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করা হবে। এই দেশের সমস্ত সেক্টরে কমিশন করে সমস্ত সুপারিশ করার ভিত্তিতে এই দেশের সুশাসন নিশ্চিত করা হবে, সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন করা হবে। কথা খুব কঠিন আরো শুধু বাংলা বলতে গেলে এই দেশের যাতে আর কোনদিন স্বৈরাচারের উৎপত্তি নয় সেই ব্যবস্থা করা হবে, কোনদিন ফ্যাসিবাদের উৎপত্তি নয় সেই ব্যবস্থা করা হবে, যাতে আর কোনদিন মানুষের ভোটাধিকারের জন্য রক্ত দিতে না হয়, কোনদিন গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করতে না হয়, কোনদিন মানবাধিকার বাস্তবায়নের জন্য মানবাধিকারের জন্য যাতে আমাদের সংগ্রাম করতে না হয়, সেরকম একটি রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। সেই জন্য আমরা বলেছি সংবিধান সংস্কার কমিশনের সময় এই দেশে আমার প্রস্তাব করেছে কোন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীতে থাকতে পারবেন না। এটাই হচ্ছে গণতান্ত্রিক সংস্কার। আমরা বলেছি বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে, যাতে বিচার বিভাগকে আর কেউ দলীয়করণ না করতে পারে। এদেশের কোন মানুষ যেন বিচারের শিকার না হয়। প্রথমবার আমরা সমস্ত রাজনীতিবিদ, সাংবাদিক বন্ধুগণ, সাধারণ জনগণ বিচারের জন্য কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরেছে, সুবিধা পায়নি, অবিচারের শিকার হয়েছে। শুরু হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা প্রদানের মধ্য দিয়ে। সেই বিচার ব্যবস্থা আমরা চাই না। আমরা বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থা চাই, যেখানে সকল নাগরিকের বিচার সুনিশ্চিত হবে। এটাই হচ্ছে আমাদের গণতান্ত্রিক সংস্কার। আমরা বলেছি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে, যাতে করে এই গণমাধ্যম গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে কাজ করতে পারে। বিএনপির অঙ্গীকার সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশন হবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, তাদের মধ্য দিয়ে স্বাধীন বিচার বিভাগের মধ্য দিয়ে স্বাধীন গণমাধ্যমের মধ্য দিয়ে এই দেশের গণতন্ত্র রক্ষা কবচ হিসেবে কাজ করবে। তারা গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে কাজ করবে, এই দেশের গণতন্ত্র আর কোনদিন হুমকির মুখে পড়বে না। এগুলো হচ্ছে বড় সংস্কার। কথা শুনতে অনেক কঠিন লাগতে পারে, এগুলো যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, কোনদিন উন্নয়নের জন্য চিৎকার করতে হবে না, উন্নয়নের নীতি হবে। এদেশের মানুষ দীর্ঘ 16-17 বছর কোনদিন স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারে নাই। এইবার এই ভোটাধিকার আদায়ের জন্য শত সহস্র শহীদকে আত্মত্যাগ করতে হয়েছে, শত সহস্র মানুষ পঙ্গু হয়েছে, অন্ধত্ব বরণ করেছে। আমরা সেই বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যে বাংলাদেশে আমার সেই অন্ধ হওয়া মানুষ তার সন্তানের যুগে দেখতে পাবে এই দেশে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আমাদের শহীদরা সেই স্বর্গ থেকে জানে এই প্রিয় মাতৃভূমি স্বর্গ থেকেও দামি, কিন্তু সেই মাতৃভূমিকে
আমরা যদি স্বর্গে পরিণত করতে চাই, তাহলে আমাদেরকে এই দেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। আর তাই যদি চান সারা বাংলাদেশে ধানের শীষের পক্ষে সমস্ত প্রার্থীদেরকে ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত করব, তাহলেই বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে। আর একটা প্রার্থী আসছে বাজারে, বলে এবার একটা ভোট দেন, কোরআনের পক্ষে বিজয় হবে, ইসলামের পক্ষে বিজয় হবে, জান্নাতে যাওয়া যাবে। মানুষ বুঝে গেছে তাদের প্রতারণা, কারণ আল্লাহর কাজ বন্ধ করতে পারে না। এখানে ইসলাম উঠে দাঁড়ায় নাই। আমরা এই দেশে ধর্মে বর্ণের ভিত্তিতে কোনো বিভাজন চাই না। আমরা সেই দল, যে দলের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, এই দেশের সাংবিধানিক ভাবে তিনি লিখে গিয়েছেন সমস্ত ধর্ম বর্ণ, সমস্ত জাতি গোষ্ঠী, সমস্ত ভাষা ভাষী সংস্কৃতির সকল নাগরিকদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ সৃজন করবো। একটাই পরিচয় তার হচ্ছে বাংলাদেশী। এই বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে তিনি এই দেশকে ঐক্যবদ্ধ করেছেন এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে গিয়ে নিয়ে গেছেন, এদেশের উন্নয়ন সাধন করেছেন। আমরা এখানে কোনো বিভক্তি চাই না। যারা বলে তারা